প্রায় বছরখানেক পর শ্রীকান্ত আবারও তার গ্রামে ফিরছে। ব্যাঙ্গালোরে সে একটা বড় কোম্পানিতে কাজ করে, তাই খুব একটা ছুটিছাটা পায় না। এবছর কোনো রকম ম্যানেজারের হাতে পায়ে ধরে এই কটা দিনের জন্য ছুটি পেতে সে সফল হয়েছে। রাত কাটলেই পড়বে দেবীপক্ষ, ঘরে ঘরে টিভি রেডিওতে চলবে মহালয়। তাই শ্রীকান্ত খুবই খুশি। এতদিন পর শেষমেশ গ্রামের বাড়ির বিছানাটায় শুয়ে সে মহালয় শুনতে পারবে। এর চেয়ে বেশি আনন্দের জিনিস আর কী বা হতে পারে। গ্রামের রাস্তাটা দিয়ে হেঁটে যেতে যেতে সে চারিদিকে ফুটে থাকা কাশফুলগুলোর দিকে চেয়ে দৃশ্যটা উপভোগ করতে থাকলো। এই তো বেশ তাড়াতাড়ি চলে এসেছি এখানে, হাতে এখনো ঢের সময়। যাই, আগে শিবেন্দার দোকানে একটু গিয়ে বসি। গ্রামে ফিরে সবার আগে শিবেন্দার চায়ের কথাই মনে পড়ে। শ্রীকান্ত একটা জিনিস কখনো ভোলে না, শিবেন্দার চা। যখনই সে গ্রামে ফেরে তখনই সর্বপ্রথম সে শিবেন্দার দোকানে গিয়ে হাজির হয় চা খাবার জন্য। তাই প্রতিবারের মতো এবারেও সে গিয়ে হাজির হলো শিবেন্দার চায়ের দোকানে। শ্রীকান্ত দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই শিবেন্দা তার দিকে চেয়ে দেখল, তারপর বলল, আরে 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 শ্রীকান্ত যে, আরে আরে বস বস বস, এই সেই কত দূর থেকে আসছিস। আমি 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 জানতুম তুই ঠিক আজ আসবি, তাই জন্য তো দোকানটা খুললুম। মনে আছে গতবার যখন এসেছিলি তখন আমাকে বলেছিলি যে এবছর মহালয়ের ঠিক আগের দিন তুই আসবি। আমার কিন্তু মনে আছে সব, আমি ভুলিনি। শিবেন্দা, সত্যি তোমার স্মৃতিশক্তি দেখছি সাংঘাতিক। কবে সেই কথাটা বলে গেছিলাম তুমি ঠিক মনে রেখে দিয়েছো। তোর কথা কি করে ভুলি বল? দেনার ভারে যখন আমি ডুবতে বসেছিলাম তখন তো তুই টাকা পয়সা দিয়ে এই দোকানটাকে বাঁচিয়েছিলি। তারপর অনেকবার তোকে টাকাটা ফেরত দিতে চেয়েছি, কিন্তু তুই নিসনি। আরে ছাড়ো তো এখন ওসব কথা। তুমি বরং আমাকে এখন একটা জম্পেশ করে চা খাওয়াও তো দেখি, মাথাটা যাতে একেবারে ছেড়ে যায়। শ্রীকান্তর এক কথায় শিবেন তার জন্য চা বানাতে শুরু করলো। শিবেনের এই চায়ের দোকানে শ্রীকান্তর বড় অনুদান আছে, তাই শিবেন তার একটাও কথা ফেলতে পারে না। তবে শ্রীকান্ত লক্ষ্য করল দোকানে আজ কোনো মোমবাতি বা হ্যারিকেন জ্বলছে না। এদিকে বেশ সন্ধে নেমে এসেছে, চারিদিকটা আস্তে আস্তে অন্ধকারে ঢাকতে শুরু করেছে। দোকানের ভিতরটাও বেশ ভালোই অন্ধকার, কিন্তু লোকটার যেন তাতে কোনো অসুবিধাই হচ্ছে না বলে মনে হলো। সে দিব্যি অন্ধকারের মধ্যেই চা বানিয়ে চলেছে। শিবেন্দা, আধার তো নেমে গেল, দোকানে এবার কিছু একটা জ্বালো। এভাবে অন্ধকারে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে? শ্রীকান্তর এই কথা শুনে শিবেন একটু মুচকি হেসে তাকে জবাব দিল, আমার কোনো আলো লাগবে না। কি জানি কি হয়েছে, বেশ কদিন ধরে যেন ওই মোমবাতি আর হ্যারিকেনের আলোটা এই সহ্যই হচ্ছে না। আলোর কাছে গেলেই মাথাটা টিপ টিপ করছে খালি। তাই আজ হ্যারিকেনে তেল ভরিনি, আর আর মোমবাতি যা ছিল সবই শেষ, আর নতুন করে কিনিনি। শ্রীকান্ত কিছু বুঝল না। হ্যারিকেন আর বাতির আলোয় হঠাৎ শিবেন্দার এরকম সমস্যা হবে কেন? এর কোনো ব্যাখ্যা সে খুঁজে পেল না। এই যে এই যে এই যে এই নে, চাটা খেয়ে এবার বল দেখি কেমন হয়েছে। তোর জন্য একেবারে এই খাসা করে বানিয়েছি। শ্রীকান্ত চায়ে কয়েক চুমুক দিল। এর আগে সে শিবেন্দার কাছে চা খেয়েছে, কিন্তু এইবারের চাটায় যেন কি একটা অসম্ভব সুন্দর স্বাদ মিশে আছে। উফ শিবেন্দা, গোটা গ্রামে খুঁজলেও এরম চা পাওয়া যাবে না। তবে অন্য সময় যতবার তোমার কাছে চা খেয়েছি এরম স্বাদ কোনোদিনও পাইনি। এবারে চাটা একেবারে খাসা, যেন যেন অমৃত খাচ্ছি। কি আজকাল কি কোনো গোপন মশলাপাতি ব্যবহার করা শুরু করেছো নাকি? শ্রীকান্তর এই কথায় শিবেন কোনো উত্তর দিল না, শুধু একটু মুচকি হাসল। তারপর দোকানে ফিরে গেল। শ্রীকান্ত চাটা শেষ করে বলল, হ্যাঁ শিবেন্দা, কত হলো বলো তো?
এসব কি করছিস বলতো? তোকে একই কথা কতবার বলবো শ্রীকান্ত? আজ তুই পাশে না থাকলে এই দোকানটা চলতো? হ্যাঁ, এই দোকানটা তো তোর জন্যই বেঁচে আছে। আহ, তুমি দেখছি থামবে না। আরে আমি তো আর রোজ আসছি না, বলো। 4-5 বছরে এই একবার আসি। এই নাও, ধরো এবার। শিবেন আর কিছু বলল না। শ্রীকান্তর কাছ থেকে টাকাটা নিয়ে সে বলল, শ্রীকান্ত বাপ, একটা কথা বলার ছিল। ওই ওই কটা মস্তান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসেছিল একদিন। আমাকে আমাকে দোকানটা অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে বলছিল। আমি না করায় আমাকে আমাকে অনেক মারধর করেছে। ভয়ে আমি 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 কিছু বলার সাহস পাইনি। কি এসব কি বলছো? আমি তোকে বলতাম না, এতদিন পর এই গ্রামে তুই এই কটা দিনের জন্য ছুটি কাটাতে এসেছিস। আমি চাই না তুই শুধু শুধু একটা ঝামেলায় জড়িয়ে পড়িস। কিন্তু কিন্তু তুই তো জানিস আমি তো কিছুই বুঝি না। তোর মতো তো আর লেখাপড়া করিনি, তাই তোকে বললাম আর কি। আরে আরে তুমি চিন্তা করো না শিবেন্দা, তোমার দোকানের ক্ষতি আমি হতে দেব না। এর আগেও তোমার দোকান বাঁচিয়েছি, এবারেও বাঁচাবো। আমি বাড়ি গিয়ে হাত মুখ ধুয়েই এখনই যাচ্ছি ওই কটা মস্তানের কাছে, তারপর দেখছি ওর কত দম। এই বলে শ্রীকান্ত ওখান থেকে চলে গেল। শিবেন তার চলে যাওয়াটা শুধু তাকিয়ে দেখতে থাকলো। শ্রীকান্ত চলেছে কটা মস্তানের আড্ডায়। তাকে গিয়ে একটু শাসিয়ে আসবে, দরকার পড়লে সে পুলিশ ডেকে তাদেরকে গ্রেফতার পর্যন্ত করাতে রাজি। তবে আগেই সে কোনো আইনি ব্যবস্থা নেবে না, ভালোই ভালোই ঠান্ডা মাথায় কাজ মেটাবে। কটা মস্তানের বাড়ির সামনে গিয়ে সে হাঁক ডাক শুরু করলো, কটাদা, ও কটাদা, বলি বলি একবারখানি এসো দেখি, একটু একটু কথা বলার আছে। চেঁচামেচি শুনে কটা মস্তানের একটা চেলা বেরিয়ে এসে দাঁড়ালো। কি হয়েছে? কি কটাদা বাড়ি নেই, পরে আসবে, এখন যাও দেখি এখান থেকে। আমি আজ কটাদার সাথে না দেখা করে ফিরবো না। আমি আমি এখানেই দাঁড়িয়ে বরং ওনার জন্য অপেক্ষা করছি। এই ছোড়া, বড্ড বেশি বকো দেখছি তুমি। এখন এখান থেকে যাও, আর একটাও মুখের ওপরে কথা বললে এই লাঠির বাড়ি না। আহ, অত বাকা, কিভাবে লোকের সাথে কথা বলতে হয় এখনো শিখলি না দেখছি। এরকম ব্যবহার করলে লোক আমাদের পাশে থাকবে কি করে শুনি? যা, তুই এখন ভেতরে যা, আমি এসে গেছি, আমি দেখে নিচ্ছি। শ্রীকান্ত চেয়ে দেখল কটা মস্তান এসে দাঁড়িয়েছে। লোকটাকে দেখে তো সুবিধের মনে হয় না, দেখলেই মনে হয় যেন লোকটা দিনে দুপুরে মানুষ খুন করে। চোখে মুখে তার কুকর্মের ছায়া যেন থেকে থেকে ফুটে ওঠে। হ্যাঁ, কি দরকার বল এবার। আপনি আপনি শিবেন্দাকে মারধর করেছেন কেন তা আমি জানতে চাই। তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল টুল হচ্ছে, বুঝলে? সেদিন রাতেই তো শিবেনকে আমরা উপরে পৌঁছে দিয়ে এসেছি, বুঝলে কি না? তা হলো ধরে নাও দিন 15। ওর দোকানটা তো এবার ভেঙে গুড়িয়ে ওখানে আমি আমার চোরাই মদের ব্যবসা শুরু করবো, বুঝলে কি না? এবার কিন্তু বাড়াবাড়ি করছেন মশাই। এতক্ষণ আপনাকে সম্মান দিয়ে কথা বলছিলাম, আপনি তো দেখছি সোজা কথার মানুষই না। একটা জলজ্যান্ত মানুষের ব্যাপারে আপনি আপনি এ কথা বলতে পারেন না। তুমি মনে হয় গাঁজা ফাজা টেনেছো, তাই ভুলভাল কথা বলছো। শিবেন আর এই দুনিয়াতে নেই। ওকে সেদিন রাতেই তো আমি নিজের হাতেই খুন করে এসেছি। কতবার বোঝালাম, আমার কোনো কথাই শুনলো না। শেষে কিনা পুলিশকে জানাবে বলে আমাকে হুমকি দিতে শুরু করলো। ব্যাস, আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, ছুরিটা বার করে চালিয়ে দিলাম গলায়। আমি বহুদিন ধরে এই ব্যবসায় আছি, বুঝলে কিনা? নানান জায়গায় আমার বেশ কটা দোকান আছে, কেউ বাধা দেওয়ার সাহস করেনি আজ অব্দি। আর
আমার ব্যবসায় বাধা দেবে এরকম দুঃসাহস যে করবে তার হাল ঠিক ওই শিবেনের মতনই হবে, বুঝলে? এটা এটা কি করে হতে পারে? একটু আগেই তো আমি শিবেন্দার দোকানে বসে চা খেলাম। ব্যাস, অনেক বাজে কথা শুনেছি তোর। আমার সাথে ইয়ার কি হচ্ছে, মজা কি হচ্ছে নাকি? মরা মানুষ কি করে জ্যান্ত হতে পারে আবার? আরে এমনি তো ওই দোকান তো অনেকদিন ধরেই বন্ধ, তবে কে দুঃসাহস করলো ওই দোকান খুলে তোকে আবার চা খাওয়ানোর? শোন, ওই জায়গাটা শুধু আমার। কটা মস্তান এবার তুই তোকারি শুরু করলো শ্রীকান্তকে। শ্রীকান্ত ছাড়বার পাত্র নয়। আজ একটা হেস্তনেস্ত করেই সে তবে দম নেবে। এটা এটা যদি সত্যি হয় তাহলে তাহলে আমি নিজে এক্ষুনি পুলিশ ডাকবো। এই বলে শ্রীকান্ত দৌড়ে গেল শিবেনের চায়ের দোকানে। সেখানে গিয়ে দেখল দোকানটা বন্ধ, চারিদিকটা থমথমে, কেউ কোথাও নেই। শিবেন্দা, ও শিবেন্দা, শিবেন্দা! শ্রীকান্ত অনেকবার শিবেনকে ডাকাডাকি করল, কিন্তু কারোর কোনো সাড়া মিলল না। হঠাৎ তাকে ঘিরে দাঁড়ালো কটা পালোয়ান গোছের লোক, সবার হাতে লাঠি আর ছোড়া। এ তোমরা তোমরা কারা? এভাবে এভাবে আমাকে ঘিরে ধরেছো কেন? শ্রীকান্তর কথা শেষ হতে না হতেই সবার মাঝে এসে দাঁড়ালো কটা মস্তান। কি বলছিলি? আমাকে পুলিশে দিবি? আমার পথ যে আটকাবে তাকে আমি শেষ করে দেব, সে যেই হোক না কেন। আমার কাছে সব খবর আছে। এর আগে শিবেনকে টাকা দিয়ে তুই ওই দোকানটা বাঁচাতে সাহায্য করেছিলি, তাই না? তবে আর কিছু করতে পারবি না। শোন, তোকে তোকে বরং আমি ওর কাছেই পাঠিয়ে দিচ্ছি। গিয়ে দেখ যদি কিছু করতে পারিস। কটা মস্তান একটা বিশাল আকারের ছোড়া বের করলো কোমর থেকে। তারপর দাঁত খিচিয়ে এগিয়ে আসতে শুরু করলো শ্রীকান্তর দিকে। হঠাৎ সামনের তালগাছটা থেকে একটা ছায়া নেমে এসে দাঁড়ালো। তারপর দু একটা লোকের ঘাড় মোটকে তাদেরকে মৃত্যুর ঘুম পাড়ালো সেই ছায়ামূর্তি। কি হলো? কে তুই? তোর এত সাহস, তুই আমার লোকেদের মারলি? তোকে আমি ছাড়বো না। শ্রীকান্তকে ছেড়ে এবার সে ওই ছায়ামূর্তিটার দিকে ঘুরে দাঁড়ালো। এবার ওই ছায়ামূর্তিকে ভালো করে দেখলো সবাই। এটা হতে পারে না। মরা মানুষ আবার জ্যান্ত হতে পারে নাকি? নিশ্চয়ই কারুর কারুর ষড়যন্ত্র। আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমি বুঝতে পেরেছি। আমি ছাড়বো না। আমার দিকে এগোলে আমি কিন্তু মেরে ফেলবো। মরা মানুষকে দ্বিতীয়বার আর মারা যায় না। শ্রীকান্ত এবার বুঝতে পারল ওটা শিবেন্দা ছাড়া আর অন্য কেউ না। তবে শিবেন্দার এই অবস্থা হয়েছে সেটা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। এদিকে বাকি লোকগুলো ততক্ষণে দৌড় লাগিয়েছে ওই মূর্তিটার ভয়াল রূপ দেখে। ভেবেছিলাম আমি আসবো না, কিন্তু শ্রীকান্তকে বাঁচানোর জন্য আমাকে যে আসতেই হলো। আমি চাইলে অনেক আগেই তোকে শেষ করে ফেলতাম। সেই কবে থেকে আমি অতৃপ্ত হয়ে এই তাল গাছে বাস করছি। আমি ভেবেছিলাম শ্রীকান্তকে সব বলে তোকে শাস্তি পাওয়ানোর একটা ব্যবস্থা করব, কিন্তু এখন দেখছি ভুল করেছি। সেদিন রাতে তুই এই তাল গাছের নিচে বসে এই নেশা করছিলি। কি ভালো সুযোগ ছিল তোর ঘাটটা মটকাবার। সুযোগটা যে হাতছাড়া হয়ে গেল। তবে আজ আর তুই বাঁচবি না। আজ তোকে মেরে তবেই আমি দম নেব। শিবেনের কথা শুনে কটা মস্তানের সব সাহস যেন উড়ে পালালো। হঠাৎ সে বুঝতে পারল
তার শরীরটা যেন জমে কাঠ হয়ে গেছে। তার হাত পা মাথা কোনোটাই আর তার আয়ত্তে নেই। অনেক চেষ্টা করেও সে তার শরীরটা একটুও নাড়াতে পারল না। এ কি হলো আমার সারাটা শরীর যেন জমে কাঠ হয়ে গেছে। আমি নড়তে পারছি না। শিবেন, আমি স্বীকার করছি আমার তোমার সাথে এটা করা উচিত হয়নি। দয়া করে আমাকে ক্ষমা করো শিবেন, আর এই ভুল কখনো হবে না। তোর ভুলের কোনো ক্ষমা নেই। যা সুযোগ দেবার অনেক আগেই দিয়েছিল। তোর উপযুক্ত শাস্তি এই মুহূর্তে মৃত্যু ছাড়া আর অন্য কিচ্ছু হতে পারে না। এই বলে শিবেনের ছায়ামূর্তিটা আস্তে আস্তে তার হাতটা লম্বা করে কটামস্তানের গলাটা টিপে ধরল। কটামস্তান কাটা ছাগলের মতো ছটপট করতে শুরু করলো। আর কিছু মুহূর্ত পরেই তার শরীরটা নিস্তেজ হলো। শিবেন তাকে ছুঁড়ে মাটিতে ফেলল। শ্রীকান্ত দেখল শিবেনের গায়ে এখন যেন প্রবল শক্তি কাজ করছে। সে একাই 100টা হাতির সমান। এরপর শিবেন জোরে একটা আর্তনাদ করল, যেন মনে হলো সে এখন প্রচণ্ড যন্ত্রণায় এই আর্তনাদ করে চলেছে। শ্রীকান্ত লক্ষ্য করল ভোর হচ্ছে। আকাশে রাতের অন্ধকার চিরে ভোরের আলো দেখা দিয়েছে। একটু পরেই ঘরে ঘরে শুরু হবে মহালয়। কিন্তু সে লক্ষ্য করল শিবেনের ছায়ামূর্তিটা এবার আস্তে আস্তে যেন হাওয়ায় মিশে যেতে শুরু করেছে। তার সাথে সাথে এক প্রবল বেদনাদায়ক আর্তনাদে ফেটে পড়ল চারিদিকটা। শিবেনদা, কোথায় গেলে তুমি? কোনো কারোরই সাড়া পেল না সে। দেবীপক্ষের আগমন ঘটেছে। আকাশের মধ্যে সিঁদুর গোলা লাল আভাস দেখা দিয়েছে। দূর থেকে মৃদুস্বরে হাওয়ায় ভেসে আসছে সেই ধ্বনি, যার জন্যে মানুষ গোটা একটা বছর ধরে অপেক্ষা করে থাকে। শ্রীকান্তর মনে আছে, ছোটবেলায় তার মা বলতো মহালয়ার প্রথম আলো ফোটা মাত্রই সব অতৃপ্ত শক্তিদের বিনাশ হয়। তাই পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করার জন্য ভোরবেলা সবাই তর্পণ করে। শিবেনের কথা ভেবে শ্রীকান্তর মনটা একটু খারাপ হতে শুরু করলো। এবারের পুজোতে তার আর আনন্দ করার কোনো ইচ্ছাই নেই। কাশফুলগুলো হাওয়ার তালে তাল মিলিয়ে যেন নেচে যাচ্ছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপর ঢাকে পড়বে কাঠি। সবাই মেতে উঠবে আনন্দে। শিবেনের দোকানটা আবারও খুলেছে বহুদিন পর। ইতিমধ্যে কিছু লোক ভিড় জমিয়েছে সেখানে। আজ সকালটা তারা শিবেনের দোকানের চা খেয়ে শুরু করবে বলে ঠিক করেছে। শ্রীকান্ত এ গ্রামের একটা অসহায় মানুষকে এই দোকানে চা বানানোর জন্য রেখেছে। শিবেন আর এই দুনিয়ায় নেই, কিন্তু তার এই চায়ের দোকানটা আজীবন ভোর বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীকান্ত। তার এই দোকান সে কোনোদিনও বন্ধ হতে দেবে না। এইরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।